হ্যালো, ওয়েলকাম টু দ্য জেকে ক্লাসেস। আজ হচ্ছে ডে 3 অফ মিসলিনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ এক্সামিনেশন প্রিপারেশন। আজকে আমরা পড়ব সিটিজেনশিপ। প্রথম দুদিন আমরা পড়েছি, একদিন ফার্স্ট ক্লাস হয়েছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন, সেকেন্ড ক্লাস হয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস পলিটির সিটিজেনশিপ। সিটিজেনশিপ আমরা জানি আর্টিকেল 5 to 11 তে আছে, আর্টিকেল 5 to 11 থেকে আছে সিটিজেনশিপ। তো এক্সামে আসতে পারে আর্টিকেল 5 to 11 কিসের কথা বলা হয়েছে? সিটিজেনশিপ হয়েছে। তো এরপর দেখি আর্টিকেল 5। আর্টিকেল 5-এ কী বলা হয়েছে? ডোমিসাইল বিফোর কনস্টিটিউশন, মানে কোনো ব্যক্তি ইন্ডিয়ার সিটিজেনশিপ তখন হতে পারবে যখন সাপোজ কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল, কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে সে যদি ইন্ডিয়াতে বাস করতো, আনডিভাইডেড ইন্ডিয়াতে, তখন সে অটোমেটিক্যালি ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে পারবে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 5 কী বোঝা গেল? ডোমিসাইল হতে হবে বিফোর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পাবলিশ। ইন্ডিয়ার কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে কেউ যদি ইন্ডিয়াতে বসবাস করতো, ডোমিসাইল ছিল, সে আর্টিকেল 5-এর অন্তর্গত সে ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে পারবে। ঠিক আছে, এরপর আর্টিকেল 6। আর্টিকেল 6 কী বলছে? আর্টিকেল 6 বলছে কোনো ব্যক্তি, সাপোজ কোনো ব্যক্তি সে মাইগ্রেট করে নিল ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া, মানে যারা পাকিস্তানে ছিল, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে আসলো বিফোর 19 জুলাই 1948। এই ডেটটা মনে রাখতে হবে। 19 জুলাই 1948-এর আগে কেউ যদি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে আসে, মাইগ্রেট করে যায়, তখন সে আর্টিকেল 6-এর অন্তর্গত সে কী হবে? ইন্ডিয়ার সিটিজেনশিপ নিতে পারবে। তাহলে আর্টিকেল 5-এ কী বললো? ইন্ডিয়ার ডোমিসাইল হবে যে কনস্টিটিউশন গঠন হওয়ার আগেই ছিল ইন্ডিয়াতে, সে আর্টিকেল 5-এর অন্তর্গত সে ইন্ডিয়ার সিটিজেনশিপ হবে। আর আর্টিকেল 6 কী বললো? কেউ যদি কোনো ব্যক্তি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে আসে এই ডেটটার আগে, 19 জুলাই 1948-এর আগে যদি কেউ ইন্ডিয়াতে আসে পাকিস্তান থেকে, তখন সে অটোমেটিক্যালি ইন্ডিয়ার সিটিজেনশিপ হয়ে যাবে। তারপর কী বললো? আর্টিকেল 7। আর্টিকেল 7-এ কী বলছে? কেউ যদি প্রথমে সাপোজ ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গেছে, ঠিক আছে, 1 মার্চ 1947-এর মধ্যে সে চলে গেছে ইন্ডিয়া থেকে পাকিস্তানে, ওদিকে বেটার অপরচুনিটির জন্য, কিন্তু পরবর্তীকালে সে আবার ইন্ডিয়াতে ফিরে চলেছে, রিটার্ন করেছে। কেউ যদি ওখানে পাকিস্তানে চলে গেছে, ওখানে গিয়ে মনে হয়েছে থাকতে পারবে না, সে আবার রিটার্ন করছে, তখন সেও পারবে ইন্ডিয়ার সিটিজেনশিপ নিতে। তাহলে 7 নম্বর আর্টিকেল কী বলছে? কেউ যদি ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে যায় কিন্তু পরবর্তীকালে আবার রিটার্ন করে, 1 মার্চ 1947-এর আগে কেউ ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে যায় কিন্তু পরবর্তীকালে আবার সে রিটার্ন করে ইন্ডিয়াতে ফিরে আসে, তারপরেও সে ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে পারবে। এটা বলছে আর্টিকেল 7-এ। তো আর্টিকেল 8-এ কী বলছে? কোনো ব্যক্তি ইন্ডিয়ান অরিজিন রিসাইড আউটসাইড, কোনো ব্যক্তি যদি ইন্ডিয়ার বাইরে যদি কোথাও বসবাস করে, ঠিক আছে, ইন্ডিয়ার বাইরে সে বসবাস করে, যদি ফরেন কান্ট্রির সে যদি সিটিজেনশিপ নিয়ে নেয়, তাহলে সে অটোমেটিক্যালি ইন্ডিয়ার সিটিজেনশিপ সে পাবে না, ইন্ডিয়ার সিটিজেনশিপ থেকে সে বঞ্চিত হবে। কেউ যখন ইন্ডিয়ান অরিজিন বাইরে ফরেন কান্ট্রিতে আউটসাইডে কেউ রিসাইড করে, বসবাস করে এবং সেখানে বসবাস করে বলে সেই কান্ট্রি সে যদি সিটিজেনশিপ নিয়ে নেয়, তখন অটোমেটিক্যালি সে ইন্ডিয়ার সিটিজেনশিপ থেকে বর্জিত হয়ে যাবে। এটা বলছে আর্টিকেল 8-এ। এবার আর্টিকেল 9-এ কী বলছে? ভুল বলে ফেললাম, উল্টো হয়ে গেল। কোনো ব্যক্তি যদি সাপোজ, আবার প্রথম থেকে বলছি, আর্টিকেল 8 হচ্ছে কোনো ব্যক্তি ইন্ডিয়ান অরিজিন রিসাইড আউটসাইড, ইন্ডিয়ার বাইরে বসবাস করে এবং সে যদি ভাবে যে আমি ইন্ডিয়ারই সিটিজেনশিপ থাকবো, তখন তাকে কী করতে হবে? ডিপ্লোম্যাটিক, মাত্র ইন্ডিয়ার যে ডিপ্লোম্যাটিক যে সেই কান্ট্রিতে আছে ডিপ্লোম্যাট, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাকে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করার ফলে সে ইন্ডিয়ার সিটিজেনশিপ হয়ে যাবে। তো আর্টিকেল 8 কী বলছে? কোনো ইন্ডিয়ান অরিজিন ব্যক্তি যখন ইন্ডিয়ার বাইরে কোথাও বসবাস করে, সেখানে ডিপ্লোম্যাটিকভাবে সে রেজিস্ট্রেশন করবে সেখানে, তার ফলে সে আর্টিকেল 8-এর মাধ্যমে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যাবে। ঠিক আছে, আর্টিকেল 9 কী বলছে? অ্যাকোয়ার ফরেন সিটিজেনশিপ, মানে কোনো ব্যক্তি ইন্ডিয়ার বাইরে গেছে, সাপোজ ইউএসএতে আছে এবং সেখানকার সিটিজেনশিপ অ্যাকোয়ার করে, সেখানকার সিটিজেনশিপ সে নিয়ে নিয়েছে, সে অটোমেটিক্যালি ইন্ডিয়ার সিটিজেনশিপ সে থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে আর্টিকেল 8 কী বলছে? ইন্ডিয়ার অরিজিন সে বাইরে থাকবে, আউটসাইড ইন্ডিয়াতে, সেখান গিয়ে সে রেজিস্ট্রেশনের মাধ্যমে ইন্ডিয়ার সিটিজেনশিপ নিতে পারবে। কিন্তু আর্টিকেল 9 কী বলছে? কেউ যদি ফরেন সিটিজেনশিপ অটোমেটিক্যালি নিয়ে নেয়, অ্যাকোয়ার করে নেয়, সে অটোমেটিক্যালি ইন্ডিয়ার সিটিজেনশিপ থেকে বঞ্চিত হয়ে যাবে। 10 আর 11 দরকার নেই মিসলেনিয়াসের জন্য। এরপর আমরা দেখব অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। সিটিজেনশিপ অ্যাকুইজিশন কীভাবে হয়?
পাঁচটি পদ্ধতিতে পাঁচটি পদ্ধতিতে তোমার অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ হয়। তার মধ্যে কী হয়? বাই বার্থ। কেউ যদি জন্মের ভিত্তিতে নিতে চায় সিটিজেনশিপ, তাহলে সে কোনো ব্যক্তি যদি 26শে জানুয়ারি 1950 থেকে জুলাই 1987-র মধ্যে সে জন্মগ্রহণ করেছে ইন্ডিয়াতে, তাহলে সে অটোমেটিক্যালি বাই বার্থ সে ইন্ডিয়ার সিটিজেনশিপ হবে। মানে 26 জানুয়ারি 1950 থেকে জুলাই 1987-র মধ্যে কেউ যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, তাহলে বাই বার্থ সে সিটিজেনশিপ ইন্ডিয়ার হয়ে যাবে। তারপর একটা হচ্ছে বাই ডিসেন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে বাই ডিসেন্ট। 26শে জানুয়ারি 1950 থেকে 10 ডিসেম্বর 1992 পর্যন্ত কেউ যদি ইন্ডিয়াতে কোনো ব্যক্তি যদি 26শে জানুয়ারি 1950 থেকে 10 ডিসেম্বর 1992-এর মধ্যে আউটসাইড ইন্ডিয়ার বাইরে যদি জন্মগ্রহণ করে এবং তার ফাদার যদি তার জন্মের সময় ইন্ডিয়ার সিটিজেন হয়, তাহলে অটোমেটিক্যালি সে বাই ডিসেন্ট ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে পারবে। সাপোজ কোনো ব্যক্তি বিদেশে জন্মগ্রহণ করেছে, ইউএসএতে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, ইউএসএ জন্মগ্রহণ করেছে, কিন্তু তার ফাদার হচ্ছে ইন্ডিয়ার সিটিজেনশিপ তার বাবা যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়, 26 জানুয়ারি 1950 থেকে 10 ডিসেম্বর 1992-এর মধ্যে সে জন্মগ্রহণ করে, ঠিক আছে, এবং তার বাবা যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ হয় সেই টাইমের মধ্যে, তাহলে সে বাই ডিসেন্ট ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে পারবে। তাকে আউটসাইড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতে হবে, তাহলে বাই ডিসেন্ট হবে। এবং বাই রেজিস্ট্রেশন, তারপর থেকে বাই রেজিস্ট্রেশন, কোনো ব্যক্তি যদি ইন্ডিয়াতে 7 বছর বসবাস করে বিফোর অ্যাপ্লিকেশন, মানে রেজিস্ট্রেশনে সিটিজেনশিপ নেওয়ার আগে সে যদি ইন্ডিয়াতে 7 বছর বসবাস করে, তারপরে সে অ্যাপ্লিকেশন করে যে সিটিজেনশিপ নেওয়ার জন্য, তাহলে বাই রেজিস্ট্রেশন সে ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে পারবে। এরপর হচ্ছে বাই ন্যাচারালাইজেশন। বাই ন্যাচারালাইজেশন হওয়ার জন্য কয়েকটা কন্ডিশন দরকার। যেমন একটা হচ্ছে সে ব্যক্তিটার গুড ক্যারেক্টার হতে হবে। সে ইন্ডিয়ার যে 8 শিডিউল আছে, 8 শিডিউলের মধ্যে 22 ল্যাঙ্গুয়েজ আছে, সেই 22 ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তাকে ভালো করে জানতে হবে। আর একটা কী হতে হবে? রিনাউন্স আদার কান্ট্রি সিটিজেনশিপ। সে যদি কোনো অন্য কান্ট্রির সিটিজেনশিপ ছিল, সে যখন ইন্ডিয়ার সিটিজেনশিপ নিতে আসবে, সেই কান্ট্রির সিটিজেনশিপ তাকে আগে ত্যাগ করে আসতে হবে, ঠিক আছে। তাহলে কী হতে হবে? একজন গুড ক্যারেক্টারের মানুষ হতে হবে। 8 শিডিউলের মধ্যে 22টা যে ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তাকে জানা চাই। আর একটা হচ্ছে যে কান্ট্রি থেকে সে আসবে, সেই কান্ট্রির সিটিজেনশিপ তাকে আগে ত্যাগ করতে হবে, তারপরে সে বাই ন্যাচারালাইজেশন ইন্ডিয়ার সিটিজেনশিপ নিয়ে নিতে পারবে। আরেকটা হচ্ছে ইনকর্পোরেশন আদার টেরিটরি। সাপোজ ইন্ডিয়া কালকে অন্য কোনো কান্ট্রির কোনো একটা জায়গা দখল করে নিল, সেই ফরেন কান্ট্রিটা যখন ইন্ডিয়ার সাথে যখন জয়েন হয়ে যাবে, সেই যে এরিয়াটা, সেই এরিয়ার সমস্ত মানুষই ইন্ডিয়ান সিটিজেনশিপ অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাই এটাকে বলা হয় ইনকর্পোরেশন অফ টেরিটরি। তাহলে 5টি পদ্ধতিতে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়। একটা কী হলো? বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন অ্যান্ড ইনকর্পোরেশন অফ টেরিটরি, ঠিক আছে। এরপর আমরা দেখব লস অফ সিটিজেনশিপটা আমাদের কীভাবে চলে যেতে পারে। একটা হচ্ছে 3টে পদ্ধতিতে চলে যেতে পারে। একটা হচ্ছে রিনাউন্সিয়েশন। কোনো ব্যক্তি যদি রিনাউন্স করে দেয়, নিজে থেকে বলে দেয় যে আমি ইন্ডিয়ার সিটিজেনশিপ ত্যাগ করে দিলাম, তাহলে সে চলে যাবে। তাহলে 1 নম্বর পদ্ধতি হলো রিনাউন্সিয়েশন। 2 নম্বর হলো টার্মিনেশন। কোনো ব্যক্তি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকার ফলে যদি অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিয়ে নেয়, ঠিক আছে, তাহলে সে অ্যাকোয়ার করে না আদার্স কান্ট্রি, তাহলে তার টার্মিনেট হয়ে যাবে, তাহলে তার সিটিজেনশিপটি তখন টার্মিনেট হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে ডেপ্রিভিয়েশন। কেউ যদি মিথ্যা বলে কোনো ফ্রডভাবে যদি ইন্ডিয়ার সিটিজেনশিপ নেয়, সেটা তার অটোমেটিক্যালি তার বাই ডেপ্রিভিয়েশনের মাধ্যমে তার সিটিজেনশিপটা লস হয়ে যাবে। তাহলে 3টি পদ্ধতি কী? একটা হচ্ছে রিনাউন্সিয়েশন, দ্বিতীয় হচ্ছে টার্মিনেশন, তৃতীয় হচ্ছে ডেপ্রিভিয়েশন। নেক্সট দেখব, এরপর আমরা দেখব এনআরআই, পিআইও আর ওসিআই। এনআরআই, পিআইও আর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন আর ওভারসিজ কার্ড হোল্ডার, ঠিক আছে। এই 3টের মধ্যে পার্থক্য দেখব। এনআরআই কারা হয়? এরা ইন্ডিয়ানই হয়, ঠিক আছে। এদের কাছে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকে, কিন্তু তারা রেসিডেন্ট থাকে অন্য কান্ট্রিতে, ঠিক আছে। তাদের কাছে ইন্ডিয়ান পাসপোর্টই থাকে, এরা আসলে ইন্ডিয়ানই হয়, ঠিক আছে। এরপর হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। পিআইও কারা? পিআইও হয় ইন্ডিয়ান, তাদের অ্যানসেস্টার মানে তাদের পূর্বপুরুষ, মানে অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন, যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল, তার পূর্বপুরুষ ইন্ডিয়ার কি সিটিজেনশিপ ছিল বা ইন্ডিয়াতে বাস করতো, তাদেরকে বলা হয়। কিন্তু তারা এখন ইন্ডিয়ান সিটিজেনশিপ নয়, তারা অন্য কান্ট্রিতে নিয়ে নিয়েছে।
পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনটা কী হয়, তারা এখন অন্য কান্ট্রির সিটিজেন, কিন্তু তাদের অ্যানসেস্টার, তাদের পূর্বপুরুষ কোনো এক সময় ভারতবর্ষের সিটিজেনশিপ ছিল, তাদেরকে বলা হয় পিআইও, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। আর একটা হচ্ছে ওসিআই, ওভারসিজ কার্ড হোল্ডার। এরা কী হয়, এরাও হচ্ছে অন্য কান্ট্রির সিটিজেনশিপ, কিন্তু অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন তাদের কোনো পূর্বপুরুষ ইন্ডিয়ার বাসিন্দা ছিল, এবং তাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করেছে, এখন একটা ওসিআই কার্ড দিয়েছে, এবং ওসিআই কার্ডের মধ্যে তারা অনেক রকম বেনিফিট ইন্ডিয়াতে পাবে। তো এটার পার্থক্য এক্সামে আসতে পারে, এনআরআইকে, পিআইওকে আর ওসিআইকে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আরেকবার রিভিশন করে নিই তাহলে। আর্টিকেল 5 কী বলছে, ডোমিসাইল বিফোর কনস্টিটিউশন হওয়ার আগে কেউ যদি ইন্ডিয়াতে বাস করতো, ডোমিসাইল ছিল, ঠিক আছে, তাহলে আর্টিকেল 5-এর মাধ্যমে সে কীভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ। আর্টিকেল 6 কীভাবে, কেউ যদি মাইগ্রেট করেছে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে 19শে জুলাই 1948-এর মধ্যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে এসেছে, সে আর্টিকেল 6-এর মাধ্যমে সিটিজেনশিপ পাবে। আর্টিকেল 7 কী হবে, সে প্রথমে ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গেছে, পরবর্তীকালে আবার রিটার্ন করেছে, আর্টিকেল 7 বলছে। আর্টিকেল 8 কী বলছে, ইন্ডিয়ান অরিজিন রিসাইড আউটসাইড, ইন্ডিয়ার কোনো ব্যক্তি বাইরে কোনো দেশে বাস করছে, সে ইন্ডিয়ার সিটিজেনশিপ থাকতে চায়, তাহলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর্টিকেল 9 কী বলছে, কেউ যদি ফরেন কোনো কান্ট্রির সিটিজেনশিপ নিয়ে নেয়, তাহলে অটোমেটিক্যালি তার ইন্ডিয়ান সিটিজেনশিপ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তারপরে আমরা কী দেখলাম, 5টা পদ্ধতিতে অ্যাকুইজিশন করা যায়। একটা হচ্ছে বাই বার্থ, একটা হচ্ছে বাই ডিসেন্ট, একটা হচ্ছে বাই রেজিস্ট্রেশন, একটা বাই ন্যাচারালাইজেশন, আর একটা হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি, আদার টেরিটরি। তারপর লস অফ সিটিজেনশিপ কী দেখলাম, রিনাউন্সিয়েশন, টার্মিনেশন অ্যান্ড ডেপ্রিভিয়েশন। ঠিক আছে, নেক্সট এনআরআই, পিআইও আর ওসিআইয়ের মধ্যে ডিফারেন্স দেখে নিলাম। ওকে, থ্যাংক ইউ।